বাড়ির দেয়ালগুলো ছিল মাটির তৈরি, আর ওপরে ছিল খড়ের ছাউনি। বাড়ির বাইরে ছোট্ট একটা উঠোন ছিল, যেখানে একটা মাটির চুলা তৈরি করা ছিল। একই বাড়িতে দুই বোন থাকত। বড় বোনের নাম আসমা আর ছোট বোনের নাম সালমা। তাদের বাবা মা অনেক বছর আগে অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। তারপর থেকে এই ঘর এবং জীবনের সমস্ত দায়িত্ব আসমা ও সালমার উপর এসে পড়ে। বড় বোন আসমা ছিলেন গম্ভীর, কাজে দক্ষ এবং বুদ্ধিমতী। অন্যদিকে ছোট বোন সালমা ছিল চঞ্চল, নিষ্পাপ এবং হাসি খুশি। সেই সন্ধ্যায় আসমা কাজ থেকে ফিরে এলো। সালমা প্রায় ঘরের কাজ শেষ করে বোনের জন্য অপেক্ষা করছিলেন। সালমা মাথায় কাঠের বোঝা নিয়ে উঠোনে এসে বলল, দেখ সালমা, আজকের কাঠের বোঝাটা অনেক ভারী। এটা কাল সকালে গ্রামের বাজারে বিক্রি করতে হবে। তুই বরং আজকের ভাত তরকারিটা রান্না করে ফেল। আপু, তুমি সবসময় আমাকে চুলার কাছে পাঠাও, মাঝে মাঝে তুমিও তো রান্না করতে পারো। আমিও কাঠ বয়ে আনি, তাই মাঝে মাঝে তোমারও চুলার কাছে বসা উচিত। ওরে বোকা মেয়ে, তুই ছোট, তাই তোকে কাজ শিখতে হবে। রান্নাঘর, চুলা, খাবার এবং পানি সম্পর্কে সবকিছু বুঝতে হবে, না হলে পরে তুই কি করবি? আমি চাই তুই সংসারে সবকিছু শিখে নে। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যদি মা আমাদের সাথে থাকতেন তাহলে আমাদের এত পরিশ্রম করতে হতো না। কতই না ভালো হতো যদি মা হাসি মুখে ভাত তরকারি বেড়ে খাওয়াতেন আর বাবা বাজার থেকে ফিরে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসতেন। তুই কি করছিস? শুধু একই কথা বলে মন খারাপ করছিস। সালমা, আল্লাহ আমাদের বাবা মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আমাদের সাহসও দিয়েছেন। এই বন আমাদের সঙ্গী। দেখ, যখন গাছের পাতা মরমর শব্দ করে তখন আমার মনে হয় যেন আমি বাবার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আর যখন চুলা থেকে ধোঁয়া ওঠে তখন মনে হয় যেন আম্মা কাছেই বসে আছেন। আমরা একা নই। আপু, তুমি সব সময় আমাকে কত সুন্দর করে বোঝাও। সত্যি বলতে, তোমার সাথে থাকলে আমার কখনো ভয় লাগে না। বাড়ি যতই ছোটই হোক না কেন, যদি তুমি পাশে থাকো আমার কাছে এটা রাজপ্রাসাদের মতো মনে হয়। সেদিন দুই বোন অনেকক্ষণ কথা বলেছিল। চুলায় তরকারি রান্না হচ্ছিল, আর বাড়ির বাইরে বোনের নীরবতা আরও গভীর হচ্ছিল। কিন্তু সেই ছোট বাড়িতে বোনেদের হাসি আর তাদের বিশ্বাস এক আলাদা আলো ছড়িয়ে দিয়েছিল। সকাল হয়ে গেছে। আসমা এবং সালমা কাঠের বোঝাটি তুলে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। পথটি বনের মধ্যে দিয়ে চলে গেছে। পাখির কিচিরমিচির, পাতার খসখসে শব্দ এবং ঝোপঝাড়ের আড়াল থেকে মাঝে মাঝে পশুদের মৃদু শব্দ শোনা যাচ্ছিল। গ্রামে পৌঁছানোর পর তারা চত্বরের দিকে গেল। গ্রামের মুরব্বীরা সেখানে বসেছিলেন। আরে আসমা, সালমা, আজ আবার এত কাঠ এনেছো? তোমরা দুজনে একা এই ভারী বোঝাটা কিভাবে বহন করো? বনে কি তোমাদের ভয় লাগে না? চাচা, মাঝে মাঝে আমরা ভয় পাই, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ আমাদের সাথে আছেন। আর এই বন আমাদের বাবা মায়ের মতোই। বনের গাছপালা, নদী সবাই আমাদের সাহায্য করে। হ্যাঁ চাচা, আমরা গাছ থেকে ফল, নদী থেকে পানি এবং বন থেকে কাঠ পাই। আমরা যা পাই তাতেই সন্তুষ্ট। আমরা ভয় পাই না। আমরা এখন চলে যাচ্ছি চাচা, আমাদের দেরি হয়ে যাবে। আমাদের এই কাঠ বাজারে বিক্রি করতে হবে। সালমা, এসো। এই কথা বলে তারা কাঠের বোঝা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর যখন দুই বোন কাঠ বিক্রি করে বাড়ি ফিরে আসে, তখন আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। তখন ছিল বর্ষাকাল। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে প্রবল ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মুষলধার বৃষ্টি নামতে শুরু করে। আসমা এবং সালমা তাদের বাড়ির ভেতরে বসেছিলেন। আপু, মনে হচ্ছে ছাদ ভেঙে পড়বে। শোনো, বাইরে ঝড়ে গাছপালার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা এখন কোথায় থাকবো? ভয় পেও না বোন, আল্লাহ সবকিছু দেখছেন
আর যদি ঘর ভেঙে পড়ে আমরা আবার তৈরি করব। সাহসী হা, যতক্ষণ আমরা একসাথে থাকব কোনো বিপদ আমাদের ভাঙতে পারবে না। সারা রাত বৃষ্টিপাত অব্যাহত ছিল। বাড়ির দেয়াল ভিজে গিয়েছিল, কিন্তু ছাদটি অক্ষত ছিল। দুই বোন খাবার খেয়ে ঘরের মাঝে একসাথে বসেছিল। আপু, আমি ভয় পাচ্ছি। যদি ভেজার কারণে দেয়ালও ভেঙে পড়ে আমরা কোথায় যাব? ভয় পেও না সালমা, মনে রাখবি কষ্ট চিরকাল থাকে না। এই রাতটিও কেটে যাবে, সকালে সূর্য উঠবে, আমরা আবার এই ঘরে মা বাবার স্মৃতি নিয়ে বেঁচে থাকব। আর তুই দেখ, ছাউনিও ভাঙে নাই, দেয়ালও ভাঙে নাই। ঝড় এখন থেমে গেছে, ব্যাস শুধু অল্প কিছু বৃষ্টি হচ্ছে। আসমা সালমাকে কিছুটা সাহস দিয়ে শান্ত করেছিল ঠিকই, কিন্তু দুই বোন সারা রাত তাদের বাড়ির জন্য চিন্তিত ছিলেন। সকালে যখন জুলেখা চাচি তাদের বাড়িতে দেখতে আসেন, তিনি বাড়ির অবস্থা দেখে বললেন, ওরে মেয়েরা, আল্লাহকে ধন্যবাদ, তোমাদের বাড়ি ঠিক আছে। তোমাদের চাচা এবং আমি তোমাদের দুজনের জন্য খুব চিন্তিত ছিলাম। আমরা ভাবছিলাম যে এত প্রবল ঝড়ার বৃষ্টিতে দুই মেয়ে কেমন আছে, কিন্তু শুকর আলহামদুলিল্লাহ তোমরা দুজনেই এবং তোমাদের বাড়ি ঠিক আছে। চাচি, তোমাদের দুয়া এবং আল্লাহর রহমতে এই বাড়িটি বরাবরের মতোই দাঁড়িয়ে আছে এবং আমরাও নিরাপদ। আর বর্ষাকাল প্রায় শেষ, তাই এখন দুশ্চিন্তা কিছুটা কমতে শুরু করেছে। তোমরা সবাই আমাদের বাবা মায়ের মতো আমাদের খোঁজ খবর নিতে এসেছো, এটা দেখে খুব ভালো লাগছে চাচি। আমাদের দোয়া সব সময় থাকবে, কিন্তু মা, আমরা চাইছিলাম তোমরা দুজনেই আমাদের সাথে গিয়ে থাকো। এই জঙ্গলে তোমাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। না চাচি, তুমি জানো এই জমি আর বাড়ি মা আর বাবার শেষ স্মৃতি। আমরা এটা ছেড়ে কোথাও যেতে পারবো না। হ্যাঁ, আমি জানি আসমা, তাই তোমার চাচা আর আমি তোমাদের জোর করছি না। চলো মা, আমি এখন আসি। একটু অপেক্ষা করো চাচি, যাওয়ার আগে একটু চা খেয়ে গেলে ভালো হতো। না না মা, তোমরা দুজনেই কাজে ব্যস্ত, আমি বরং যাই। এই বলে জুলেখা চাচি দুই বোনের কুশল জিজ্ঞাসা করে চলে গেলেন। আর দুই বোনই তাদের কাজে ব্যস্ত হলো। আসমা পানি আনতে নদীতে গেল, আর সালমা রান্নাঘরে ব্যস্ত হলো। বর্ষাকাল শেষ হয়ে গিয়েছিল, মাঠে সবুজের সমারোহ ফিরে আসছিল। ধীরে ধীরে গ্রামে মেলার প্রস্তুতি শুরু হয়েছিল। প্রতি বছর বৃষ্টির পরে এই মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু বরাবরের মতো গ্রামবাসীরা খুশির চেয়ে বেশি চিন্তিত ছিলেন। কারণ ছিল গ্রামের জমিদার বিশু চৌধুরী এবং গ্রামের মোড়ল কাশেম মণ্ডল। তারা দুজন মিলেমিশে দরিদ্রদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিল। সেই সকালে আসমা এবং সালমা উঠোনে শস্য শুকাচ্ছিল। সালমা চুলায় দুধ গরম করতে দিয়েছিল। ঠিক তখনই জমিদার, মোড়ল এবং তাদের একজন লোক দূর থেকে উপস্থিত হলো। আপু দেখো, এরা তো জমিদার আর মোড়ল, তারা এখানে কেন আসছে? হয়তো আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, মেলা কাছে এসে গেছে, তাই এখন এই লোকেরা চাঁদা তুলতে এসেছে। কিন্তু এটাকে চাঁদা বা দান বলা যায় না, এটা রীতিমতো জুলুম। কিছুক্ষণ পরেই জমিদার বিশু চৌধুরী এবং মোড়ল কাশেম মণ্ডল একজন চাকর নিয়ে সেখানে এলেন। বিশুর মুখে স্পষ্ট গর্ব ফুটে উঠল এবং তারা দম্ভর সাথে ভেতরে ঢুকলেন। ওহে আসমা, সালমা, এদিকে এসো। গ্রামের মেলা শুরু হতে চলেছে। আমাদের প্রতিটি বাড়ি থেকে চাঁদা তুলতে হবে। ধনী গরিব সকলকেই দান করতে হবে। আসমা বিনয়ের সাথে হাত জোড় করে বলল, আমরা দুই এতিম বোন, আমরা কোনো রকমে বন থেকে কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমাদের দান করার মতো পর্যাপ্ত সামর্থ্য নেই, দয়া করে আমাদের মাফ করবেন। এটা শুনে জমিদার বিশু চৌধুরীর মুখ রাগে লাল হয়ে গেল। আরে, ওসব অজুহাত আমাদের শুনিও না। মেলা গ্রামের সম্মানের বিষয়। যদি তুমি চাঁদা না দাও, তাহলে আমি কাল গ্রামের সালিশি সভায় তোমাদের নাম কলঙ্কিত করব। আমি সবাইকে বলবো যে তোমরা দুই বোন গ্রামের কাজে সাহায্য করো না। গত বছরও তোমরা একই কাজ করেছিলে, কিন্তু আমরা তোমাদের মাফ করেছিলাম। সালমা এতক্ষণ চুপ ছিলেন,
কিন্তু জমিদারের মুখে এসব শোনার পর সে আর সহ্য করতে পারল না। জমিদার সাহেব, গ্রামের সম্মান আমাদের চেয়ে বেশি কে বোঝে? আমরাও এই গ্রামের মেয়ে, কিন্তু আপনি এমন কারো কাছ থেকে চাঁদা চাইছেন যারা নিজেদের খাবারই ঠিকমতো জোগাড় করতে পারে না। এটা অবিচার। মোড়ল কাশেম তৎক্ষণাৎ লাফিয়ে উঠল। চুপ কর মেয়ে, বেশি কথা বলবি না। গ্রামের কোনো সম্মানিত ব্যক্তির সাথে কি কেউ এমন কথা বলে? আমরা এই গ্রামের প্রধান, আমরা জানি প্রতিটি ব্যক্তির ঘরে কত কি আছে। ভেবো না যে আমরা তোমাদের দারিদ্র্য দেখতে পাই না। গরিবদের সব সময় চুপ থাকা উচিত এবং যা আদেশ দেওয়া হয় তা পালন করা উচিত। আসমা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্তভাবে বলল, মোড়ল সাহেব, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু জোর করে দান সংগ্রহ করা ঠিক নয়। মেলা গ্রামবাসীদের সুখের জন্য, কারো ক্ষমতা প্রদর্শনের জন্য নয়। আমরা চাইলে নিজের হাতে মেলা সাজিয়ে দেব, খেটে দেব, কিন্তু টাকা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। জমিদার বিশু এবং কাশেম দুজনই তাদের অপমান করে বলল, তুমি কি শুনলে কাশেম? এই মেয়েরা আমাদের জ্ঞান দিচ্ছে। ওরা মনে করে যে ওদের কথা শুনলে আমরা আমাদের দাবি ছেড়ে দেব। দেখো মেয়েরা, তোমরা কখনই জমিদার আর মোড়লের কথা অমান্য করতে পারবে না, অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে। তাদের হুমকি এবং অপমান দেখে সালমা রেগে গেলেন এবং বললেন, পরিণতি যাই হোক না কেন, আমরা আমাদের জীবন উৎসর্গ করে আপনাদের লোভ মেটাতে পারবো না। আপনারা বড় মানুষ, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব না, কিন্তু সত্য হলো গ্রামবাসীদের চাঁদা মেলার চেয়ে আপনাদের পেটেই বেশি যায়। উঠোনে পিন পতন নীরবতা নেমে এলো। জমিদার এবং মোড়ল তার অভিযোগে প্রচণ্ড রেগে গেলেন। কাশেম চিৎকার করে বললেন, বিশু চৌধুরী সাহেব, ওকে ছেড়ে দিন। চলুন বৈঠকখানায় গিয়ে সবার সামনে ওর নাম লিখে রাখি, তারপরের বিচার হবে। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।